আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি অনার্স প্রথম বর্ষের বস্তুর ধর্ম তরঙ্গ বিষয়টি নিয়ে প্রথম অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখো, প্রশ্নটি হচ্ছে, দেখাও যে কোন স্থানে মহাকর্ষ ক্ষেত্র ও প্রাবল্য সংখ্যাগতভাবে ওই স্থানে অভিকর্ষ ত্বরণের সমান। তাহলে মহাকর্ষ ক্ষেত্র এবং ক্ষেত্র প্রাবল্য সংখ্যাগতভাবে, তাহলে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কার সমান? অভিকর্ষ ত্বরণের সমান। আর আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি, 9-10-এও পড়েছি, মহাকর্ষ প্রাবল্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা প্রকাশ করি। আর অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করি? জি দ্বারা প্রকাশ করি। তার মানে এটা বলেছে কি সমান হবে, তার মানে ই ইজুকাল টু আমাদের জি, এটা আমাদের দেখাইতে হবে। এটাই আমাদের দেখাইতে হবে। প্রশ্নটা এইভাবে বাংলাতেও থাকতে পারে, অথবা থাকতে পারে কি, দেখো, ই ইজুকাল টু জি, দেখাও যে ই ইজুকাল টু জি, অথবা থাকতে পারে যে এইভাবে বাংলাটা লিখতে থাকতে পারে। তো চলো আজকে আমরা এই প্রশ্নটি সমাধান করি। তো সর্বপ্রথম আমাদের কি জানতে হবে, মহাকর্ষ যে ক্ষেত্রটা আছে সেটা কাকে বলে। মনে করলাম এটা একটা ভরের বস্তু, এটা হচ্ছে এম ভরের বস্তু। এই এম ভরের বস্তু যত দূর পর্যন্ত অপর একটা বস্তুকে আকর্ষণ করতে পারবে, এই এম ভরের বস্তু যত দূর পর্যন্ত একটা বস্তুকে কি করতে পারবে, হয় আকর্ষণ করবে, না হলে বিকর্ষণ করতে পারবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আকর্ষণই করবে। তো এই এম ভরের বস্তু যত দূর পর্যন্ত তার প্রভাবটা বিস্তার করবে, চারপাশে শুধুমাত্র একদিকে না, চারপাশে যে অঞ্চল ব্যাপী এই এম ভরের বস্তুর প্রাবল্যটা কাজ করবে, মানে প্রভাবটা বিস্তার করবে, তাকে বলা হয় ওই বস্তুর মহাকর্ষ ক্ষেত্র। তো চলো আমি এখন কাকে বলে সেটা লিখব। তাহলে আমি কি লিখব, কোনো গুরুভার, অর্থাৎ এমন একটা বস্তু যার ভর আছে, তাহলে কোনো গুরুভার বস্তু চারপাশে যে অঞ্চল ব্যাপিয়া তার প্রভাব বিস্তার করে তাকে ওই বস্তুর কি বলে? মহাকর্ষ ক্ষেত্র বলে। মহাকর্ষ ক্ষেত্র বলে। আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছো যে মহাকর্ষ ক্ষেত্রটা কি। তাহলে যে কোনো একটা বস্তু তার চারপাশে যে অঞ্চল ব্যাপী তার প্রভাব বিস্তার করবে তাকে হলো মহাকর্ষ মানে ক্ষেত্র। তাহলে এই মহাকর্ষ ক্ষেত্রের ভেতরে যদি আমি একক ভরে কোনো একটা বস্তু অনুভব করি, সেটি যে বল লাভ করবে তাকে বলা হয় মহাকর্ষ প্রাবল্য। তাহলে প্রাবল্যটা কি? মনে করলাম আমি এটা একক ভরের, মানে +1 ভরের কোনো একটা বস্তু স্থাপন করলাম, তাহলে +1 এখানে আমি কেজি দিলাম। এই 1 কেজি মানে 1 কেজি হতে পারে, গ্রাম হতে পারে, সেটা কোনো বিষয় না। তাহলে একক ভরে কোনো একটা বস্তু স্থাপন করলে সেটা যে বল লাভ করবে এই বস্তুটা দ্বারা, তাকেই বলা হবে ওই বস্তুর মহাকর্ষ প্রাবল্য। তাহলে আমি কি লিখব, তাহলে মহাকর্ষ ক্ষেত্রের, এই মহাকর্ষ ক্ষেত্রের, তাহলে মহাকর্ষ, আর ক্ষেত্রটা কি, এত দূর পর্যন্ত আমি মনে করলাম কাজ করতেছে, তাহলে মহাকর্ষ ক্ষেত্রের ভেতরে একক মানের কোনো বস্তু স্থাপন করলে সেটি যে বল লাভ করে, তাকে কি বলা হয়? মহাকর্ষ। তাকে বলা হয় ওই বিন্দুর, এই যে নতুন একটা বিন্দু কল্পনা করলাম 1 কুলম বা 1 কেজি, কুলম তো না, 1 কেজি বা 1 গ্রাম, এই বস্তুটাকে বলা হয় ওই বিন্দুর মহাকর্ষ প্রাবল্য। তাহলে লাভ করে তাকে ওই বস্তুর
মহাকর্ষ প্রাবল্য বলে। আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তো চলুন আমরা এখন কি করব, আমরা এই ইকুয়েশনটা প্রমাণ করব। তো আমি এখন কি করব, আমি এটা m ভরের বস্তু ধরেছি, তাহলে মনে করলাম এখানে একটা বিন্দু, আমি এই বিন্দুটার জায়গায় আমি একটা m ভরের বস্তু রেখেছি, এটা m ভর, এটা মনে করলাম a বিন্দু। তাহলে এই a বিন্দু হতে মনে করলাম এই r মিটার দূরে আমি একক মানের কোনো একটা বস্তু স্থাপন করলাম। কি মানের বস্তু স্থাপন করলাম? একক মানের কোনো একটা বস্তু স্থাপন করলাম। এ বিন্দু থেকে যার ভর, এ বিন্দুতে যে বস্তুটা ছিল তার ভরটা হবে m কেজি বা গ্রাম। আবার আমি এখানে r মিটার দূরে একটা বস্তু স্থাপন করলাম 1 মিটার, তাহলে এটা যে বল লাভ করবে এই 1 মিটার 1 কেজি বা 1 গ্রাম বস্তুটা যে বল লাভ করবে তাকেই বলা হবে, এই বস্তুটার কি বলা হবে বলতো? মহাকর্ষ প্রাবল্য। তাহলে আমি এখানে এই কথাটা বাংলাতে আগে লিখবো যে ধরি m ভরের বস্তু হতে r মিটার দূরে একক মানের বস্তু স্থাপন করা হলো। তাহলে আমি কি লিখলাম? m ভরের বস্তু হতে r মিটার দূরে একক মানের বস্তু স্থাপন করা হলো। তাহলে আমি এখন কি লিখব? তাহলে এই একক মানের বস্তুটি যে বল লাভ করবে তাকেই বলা হবে মহাকর্ষ প্রাবল্য। তাহলে একক মানের বস্তুটি যে বল লাভ করবে তাকে বলা হবে ওই বিন্দুর বা ওই যে একক মানের, তাহলে ওই বিন্দুর প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে চলো আমি এখন তাহলে অথবা আমি কি লিখতে পারবো? মহাকর্ষীয় প্রাবল্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা প্রকাশ করি। ইকুয়াল টু আমি এখন লিখতে পারবো, তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো জি, এখানে দেখো তো প্রথম ভরের বস্তুটার মান কত ছিল? m, তাহলে এখানে m মানের ভর, আর দ্বিতীয় যে বস্তুটা একক মানে ভর স্থাপন করছে সেটা 1, আর এদের মধ্যবর্তী দূরত্ব কত? r এর উপর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মহাকর্ষ প্রাবল্যের ইকুয়েশন। তাহলে আমি এটা 1 নাম্বার দিলাম, 1 নাম্বার। আবার আমি দেখো তো আমি এর অলরেডি কি লিখে রেখেছিলাম, যদি একক মানের যে বলটা লাভ করলো, অর্থাৎ একক ভরের বস্তুটা যে বল লাভ করবে তার আমাদের কি হবে দেখো তো, মহাকর্ষ বিন্দুর কোনো ভেতরে, মহাকর্ষ ক্ষেত্রের ভেতরে m মানের ভরের এর চারপাশে যে অঞ্চল ভেতরে একটা একক মানের প্রভাবটা থাকবে তাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র। আর এই ক্ষেত্রের ভেতরে একক মানের কোন একটা বস্তু যদি স্থাপন করি, সেটি যে বল লাভ করে তাকে বলা হয় প্রাবল্য। তাহলে আমি এরকম ভাবে দূরত্ব না করে জাস্ট আমি যদি নর্মাল ভাবে লিখি তাহলে লিখবা যে আবার মহাকর্ষ ক্ষেত্রের কোন বিন্দুতে কত মানের ভর, মনে করলাম আমি 1 কুলম না রেখে আমি m মানের ভর রেখেছি, তাহলে মহাকর্ষ ক্ষেত্রের, তাহলে দেখো তো মহাকর্ষ ক্ষেত্রে কোনো বিন্দুতে এবার 1 এর জায়গায় যদি আমি m রাখি তাহলে কি হবে? মহাকর্ষ ক্ষেত্রে কোনো বিন্দুতে m মানের কোনো বস্তু রাখলে তাহলে কি m মানে কি লিখছি? মহাকর্ষ ক্ষেত্রে কোনো বিন্দুতে m মানের বস্তু রাখলে সে বা বস্তুটি, তাহলে বস্তুটি f মানের বল লাভ করলে প্রাবল্য হবে
তাহলে দেখো তো প্রাবল্য এইবারে কি আমি লিখবো, প্রাবল্য ই ইজ ইকুয়াল টু কি, এফ মানের বস্তুটা আমি এফ মানের বল লাভ করবে কে, এম মানের বস্তু, তার মানে ই ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এম। এই ইকুয়েশন তোমরা এর আগেও অনেকবার দেখেছো, ই ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এম। যদি আমার এম মানের বস্তু স্থাপন করি আর এফ মানের বল যদি সে বস্তুটা লাভ করে, তাহলে দেখো তো আমি এখন এখানে যদি আমি এটা 2 নম্বর ইকুয়েশন, আমি যদি এই ইকুয়েশনে ইর মানটা বসাই দিই ডান পক্ষে, তাহলে কি আসে দেখো তো, তাহলে আমি জি এম আর 1 গুণ করলে কি হবে, এম হবে ডিভাইডেড বাই আর এর উপর স্কোয়ার। এফ ইজ ইকুয়াল টু আমি ছোটোবেলা থেকে তোমরা জানো এফ ইজ ইকুয়াল টু কী লেখা যাবে, এম জি অথবা এম এ, যেহেতু এটা উপর নিচ মহাকর্ষ ক্ষেত্রে তাহলে জি, আর এখানে এম, এই এম আর এই এম কেটে গেল, তাহলে অতএব আমি কি লিখতে পারবো দেখো তো, জি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো কি, এই জিটা আমি এই পাশে নিয়ে আসলাম আর এটা বসে ওর পাশে পার করে দিলাম, তাহলে এম ইন ডিভাইডেড বাই আর এর উপর স্কোয়ার, এটা ছোটো হাতের এম ডিভাইডেড বাই আর এর উপর স্কোয়ার। এটা কি দেখো তো, এটা সেম কি দেখো তো, এই 2 নম্বর ইকুয়েশন। এখন আমি এই 2 নম্বর ইকুয়েশনের ডান পক্ষ এটাও যা এটাও একই, তাই না, তাহলে আমি কি লিখতে পারবো যে এখানে 1 ও 2 নং সমীকরণ হতে দেখা যায় যে তাহলে দেখো তো দেখা যায় যে ই ইজ ইকুয়াল টু আমাদের কি হবে, এই অংশ আর এই অংশ যদি সেম হয় তার মানে ই এই অংশ সেম হবে, তাহলে ই ইজ ইকুয়াল টু জি। এটাই আমাদের কি বলেছিল, প্রমাণ করতে বলেছিল। অর্থাৎ আমাদের কি মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য সংখ্যাগতভাবে আসলে কার মানের সমান, অভিকর্ষ ত্বরণের সমান প্রমাণিত। তাহলে আমি লিখব যে অতএব বলা যায় যে মহাকর্ষীয় প্রাবল্য সংখ্যাগতভাবে অভিকর্ষ ত্বরণ এর সমান দেখানো হলো। লাস্টে কি লিখবা, দেখানো হলো। এটি ছিল এই প্রশ্নটির অ্যান্সার। তো আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছো। যদি কারো কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সে কমেন্টে জানাবে, আমি ইনশাল্লাহ তাকে বোঝানোর চেষ্টা করব। আর আমি বস্তু ধর্ম তরঙ্গের আজকে এটা প্রথম ক্লাস। আমি বলবিদ্যার অলরেডি 8টি লেকচার দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি তারা আমার এই চ্যানেলে গিয়ে প্লে লিস্টে দেখবা যে বলবিদ্যা অনার্স প্রথম বর্ষ লেখা আছে, তোমরা সেখান থেকে আমাদের ওই ক্লাসগুলো দেখতে পারো। আর যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের জন্য একটা পেড কোর্স রেখেছি, যেটা পার সাবজেক্ট 500 টাকা করে, যেটা সামনে মাসের 15 তারিখ থেকে ক্লাসটা শুরু হবে। যদি কেউ চাও তাহলে সেই কোর্সে অ্যাড হতে পারো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।